ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝখানে ইউএসের এন্ট্রি আবার কিন্তু একটা নতুন বিতর্ক বা এখন আলোচনার সবথেকে মেন বড় বিষয় যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে নাকি সময়ের অপেক্ষা। এখন একদিকে ইরান, একদিকে ইসরায়েল। ইসরায়েলের টার্গেট ছিল ইরানের যে সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো ধ্বংস করা, এবং ইসরায়েল যথারীতি চেষ্টা করেছিল এবং অ্যাটাকও করেছিল, কিন্তু সেটা করতে পারেনি। তার কারণ হচ্ছে যে ইরানের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেখানে করতে গেলে মিনিমাম বাংকার ব্লাস্টার বোম চাই, যেটা এদের কাছে নেই, এবং এই ফ্যাসিলিটিস একমাত্র ইউএসের কাছে আছে। এবং ইউএসএ 10 ডেতে এসে এই যুদ্ধের তারা কি করলো, B2 বোম্বার ইউজ করলো। B2 বোম্বার ইউজ করে তারা কিন্তু সেই ফ্যাসিলিটিসগুলোকে ডিস্ট্রয় করেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প তারপরেই প্রেস ব্রিফিং করে জানিয়েছে যে তারা অলরেডি ফোর্দো, ইস্পাহান, নাতাঞ্জ এই 3টে জায়গায় তারা কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে এবং অবলিটারেটেড করেছে। এটা বেসিক্যালি ইরানের কিন্তু নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, মানে যেখানে হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্ট রয়েছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি, এবং সেই ফ্যাসিলিটিস থেকেই কিন্তু আলটিমেটলি ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় এবং নিউক্লিয়ার বোম তৈরি হয়। এবং এই ফ্যাসিলিটিসটাই ধ্বংস করা ছিল ট্রাম্পের উদ্দেশ্য, এবং ট্রাম্প কিন্তু প্রেস ব্রিফিং করে জানিয়েছে যে তারা এটা ধ্বংস করে দিয়েছে। এরপরে শান্তির বার্তা নিয়ে এসছে যে এরপরে হচ্ছে পিস টক করতে চায়, কিন্তু ইরানও যথারীতি হুঙ্কার দিয়ে রেখেছে। এবার এই সময় হচ্ছে রাশিয়াও অলরেডি বলে তারাও হুঙ্কার দিয়ে রেখেছে, এর আগেও হুঙ্কার রাশিয়া দিয়েছিল। এই মতো অবস্থায় যদি এখন রাশিয়া ইরানের পিছনে দাঁড়ায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউএসএ তার সাথে রয়েছে ন্যাটো বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, তাদের যে অ্যালাই রয়েছে, এই মেজর পাওয়ারগুলো যদি একসাথে নামে তাহলে একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাশিয়া বা চায়না এরা কি ইরানের পিছনে যাবে বা তারা কি যুদ্ধ করতে প্রস্তুত হবে? তার কারণ হচ্ছে চায়না যাওয়ার সম্ভাবনা কম। আর রাশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, রাশিয়া অলরেডি অনগোয়িং রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট চলছেই। এই মতো অবস্থায় তারা কি আবার এই ধরনের যুদ্ধে যাবে সেটা নিয়ে কিন্তু সময় বলবে, এবং সেটা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম। তো সেক্ষেত্রে এখন যেটা চলছে, এখন ডিএসকেলেশনের জন্য ওয়ার্ল্ডে যে সমস্ত মেজর পাওয়ার আছে, অন্যান্য দেশ আছে, তারা এখন আলোচনায় হয়তো বসতে পারে বা কোনো পিস টকের প্রস্তাব দেবে কিনা। অলরেডি বিভিন্ন দেশ যেটা বলেছে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি ইরানের প্রেসিডেন্টকে ফোন করেছেন, তার সাথে আলোচনা করেছেন এবং জানিয়েছেন যে ডিএসকেলেশন করার জন্য এবং পিস টক করার জন্য। ইউরোপিয়ান কমিশন তারাও কিন্তু অন টেবিল পিস টক করার জন্যই বলেছেন। এরকমভাবে বিভিন্ন দেশ পিস টক করার কথাই জানিয়েছে। এই মতো অবস্থা এখন ইরান সেটা কাউন্টার অ্যাটাক করবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা। এখন মিডল ইস্ট অনেকটা আনস্টেবল পরিস্থিতি। এখন এই রিজিওনাল ইনস্টেবিলিটি হলে কিন্তু এর এফেক্ট কিন্তু সারা পৃথিবীতেই পড়ে, এবং সেই এফেক্ট কিন্তু ভারতবর্ষের উপরেও পড়বে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, ইউএসএ যে বোমটা ফেলেছে B2 বোম্বার, যেটা স্টিলথ বোম্বার, এই বোম্বার এর কিছু পিকিউলিয়ারিটিস আছে, যে তারা কি করে সফল হলো এবং অন্য দেশ কেন সফল নয়, বা ইসরায়েল এত কিছু করছে তারপরেও সফল নয় কেন। এই B2 বোম্বারটা বেসিক্যালি ইউএসএসআর ডিসইন্টিগ্রেশন যখন হয়েছিল, মানে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙেছিল, তারপরে এই ধরনের বোম তৈরি হয়েছিল, এবং সেই বোম শুধুমাত্র 21টা আছে। এক একটা বোম তৈরি করতে গেলে তার খরচই হয় প্রায় $2.1 বিলিয়ন। এবং এই বোম ইসরায়েল যেমন লাস্ট কয়েকদিন চেয়েছিল ইউএসের কাছে, কিন্তু ইউএসএ দিতে চায়নি, কারণ এই বোমের ক্ষমতা আছে, যেটা হচ্ছে ইরানের যে ফ্যাসিলিটিস ছিল যেমন ফোর্দো, সেটা মাউন্টেনে ঘেরা এবং মাটির নিচে এই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস। তো সেই জায়গায় মাটির নিচে গিয়ে ধ্বংস করতে গেলে এই বাংকার ব্লাস্টার বোম কিন্তু দরকার, যেটা ইউএসের কাছে আছে, এবং ইউএসএ কিন্তু সেটা ইউজ করেছে। এবং এর বিশেষত্বগুলো এটাই যে যে বিমানটাও ইউজ করেছে সেটা হচ্ছে প্রায় 11,000 কিলোমিটার ফ্লাই করতে পারে উইথাউট রিফুয়েলিং। এবং দেখা যাচ্ছে যে তারা যখন যায় রেডারে আনডিটেক্টেড, এবং তারা অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের আর্মিকে এটার জন্য ধন্যবাদ জানিয়েছে যে তাদের এগুলো অলরেডি ডিস্ট্রয় করে ফিরে এসেছে আনডিটেক্টেড অবস্থা। তার কারণ হচ্ছে এটা রেডারে ধরা পড়ে না, এটা হচ্ছে রেডার অ্যাবজর্বিং মেটেরিয়ালস দিয়ে কিন্তু তৈরি হয়, এবং এর যেমন পেলোড ক্ষমতা অনেক বেশি, প্রায় 18,000 কেজি। তো এই অবস্থা তার কনভেনশনাল উইপনও যেমন আছে, তেমনি নিউক্লিয়ার উইপনও সেটা ক্যারি করতে পারে। পেলোড যেমন বেশি, এবং এখানে যে জিনিসগুলো ছিল আর্মড উইথ GBU-57A/B মক। এবার এই যে এর যে বোমের যে ওয়েট, সেটা প্রায় হচ্ছে 13,600 কেজি। তো
তো এই বোম হচ্ছে পুরো মাটি ভেদ করে ভেতরে যে ফ্যাসিলিটিস আছে সেটা কিন্তু ধ্বংস করে দিতে পারে, এর এই ক্যাপাসিটি এইরকম। যার কারণে এই ফোর্দোর মতো যেটা হচ্ছে একদম ক্রাউন অফ দি জুয়েল বলে, যেটা হচ্ছে ইরানের, সেই জায়গা গিয়ে তারা কিন্তু ধ্বংস করে দিয়ে চলে এসছে। এবং এই বোমের মাধ্যমেই কিন্তু এটা করেছে, এবং এটা আর কোনো দেশের কাছে নেই, শুধুমাত্র ইউএসের কাছে আছে। এই মতো অবস্থায় এখন বাকি অন্যান্য কোন কোন দেশ এখন কিভাবে কার পাশে দাঁড়াবে সেটা সময়ের যে যার এলায় তার উপরে ডিপেন্ড করছে।